হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হু মেড মি আ প্রিন্সেসের ৮ নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি আমাদের গল্পের নায়িকা প্রিন্সেস অ্যাথেনাসিয়াকে। সে তার ঘরে বসে ম্যাজিক প্র্যাকটিস করছে আর নিজের জাদুর সাহায্যে একটা কাপকে শূন্যে ভাসানোর চেষ্টা করছে। বেশ কয়েকবার চেষ্টার পর অবশেষে কাপটা হাওয়ায় ভেসে ওঠে। এইটুকু ছোট্ট সাফল্যে অ্যাথেনাসিয়ার মুখে খুশির ঝিলিক দেখা যায়। সে উত্তেজিত হয়ে লুকাসকে ডেকে বলে, লুকাস, তুমি দেখেছো আমি এইমাত্র ম্যাজিকের সাহায্যে কাপটা তুলে ফেলেছি। লুকাস বেশ একটা ভাব নিয়ে উত্তর দেয়, দেখেছি, মানতেই হবে তুমি খুব তাড়াতাড়ি উন্নতি করছো। এত কম সময়ে এতটা শিখে যাওয়া সত্যি প্রশংসার যোগ্য। তুমি তো আসলেই একজন জিনিয়াস। আর সত্যি বলতে কি, এর পুরো ক্রেডিট আমার পাওয়া উচিত, কারণ আমি নিজেই তো একজন মহান জিনিয়াস। লুকাসের এই আত্মপ্রশংসা শুনে অ্যাথেনাসিয়া কিছুটা বিরক্ত হয়ে বলে, যথেষ্ট হয়েছে, তুমি দেখতে পাচ্ছ না আমি ম্যাজিক শেখার জন্য কতটা পরিশ্রম করছি। লুকাস হেসে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো এবার তোমাকে অ্যাডভান্সড কিছু শেখাই। অ্যাথেনাসিয়া আগ্রহ নিয়ে বলে, হ্যাঁ, এবার আমাকে এমন কিছু শেখাও যাতে আমি একজন মানুষকে শূন্যে তুলতে পারি। লুকাস সাথে সাথে না করে দেয়। সে বলে, না, ওটা এখনই সম্ভব না, এত তাড়াতাড়ি তুমি ওটা শিখতে পারবে না। তার আগে চলো আমি তোমাকে শেখাই কিভাবে কোনো জড় বস্তুকে, মানে নন লিভিং জিনিসকে বাতাসে ভাসাতে হয়। অ্যাথেনাসিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কত বড় জিনিস? লুকাস একটা শয়তানি হাসি দিয়ে বলে, দাঁড়াও দেখাচ্ছি। আর পরের মুহূর্তেই সে তার জাদুর শক্তি দিয়ে অ্যাথেনাসিয়ার সাথে সাথে ঘরের সমস্ত আসবাবপত্র, চেয়ার, টেবিল, সোফা সবকিছু শূন্যে ভাসিয়ে দেয়। অ্যাথেনাসিয়া ভয়ে চিৎকার করে ওঠে, থামো থামো, আমাকে তাড়াতাড়ি নিচে নামাও। লুকাস অবশেষে তাকে নামিয়ে দিয়ে বেশ গর্বের সাথেই জিজ্ঞেস করে, বলো কেমন লাগলো, আমার জাদুতে ইমপ্রেসড হয়েছে তো? অ্যাথেনাসিয়া তখনও কিছুটা ঘোরের মধ্যে থেকেই উত্তর দেয়, হ্যাঁ, মানে অনেকটাই। আর ঠিক তখনই অ্যাথেনাসিয়া খেয়াল করে যে লুকাস তার চায়ের কাপ থেকেই চা খাচ্ছে। সে রেগে গিয়ে বলে, এই, আগে আমার কাপটা রাখো, ওটা কিন্তু আমার চা ছিল। আর এই নিয়েই দুজনের মধ্যে আবার শুরু হয়ে যায় সেই চিরচেনা মিষ্টি ঝগড়া, যেটা দেখতে আমাদেরও বেশ মজা লাগে। আসলে লুকাস আর অ্যাথেনাসিয়ার এই খুনসুটি আর ঝগড়াই ওদের সম্পর্কের সবচেয়ে কিউট অংশ। এরপর দৃশ্য বদলায়। আমরা দেখি অ্যাথেনাসিয়া তার ঘরে বসে ম্যাজিকের বই পড়ছে, কিন্তু তার একদমই পড়তে ভালো লাগছে না। সে মনে মনে ভাবছে, উফ, এই পড়াশোনা করাটা যে কি ভীষণ বোরিং একটা কাজ, ম্যাজিক শেখাটা আসলেই খুব কঠিন। আর ঠিক তখনই তার ডিউক অ্যালফিয়াসের ছেলে ইজেকিয়েলের কথা মনে পড়ে যায়। সে ভাবতে থাকে, আমার ইজেকিয়েলের সাথে একবার দেখা করা উচিত। গতবার আমি ওকে ঠিকমতো বিদায় না বলেই চলে এসেছিলাম। এভাবে কাউকে কিছু না বলে চলে আসাটা খুব খারাপ দেখায়, তাই আবার খুব খারাপ লাগছিল। এই ভেবে সে লুকাসকে গিয়ে বলে, লুকাস, তুমি কি আমাকে আবার ডিউক আলফিয়াসের ছেলের কাছে নিয়ে যেতে পারবে? লুকাস জেলাসির সুরে বলে, কেন, আবার ওই ছেলেটার কথা মনে পড়ছে বুঝি? অ্যাথেনাসিয়া তাড়াতাড়ি সামলে নিয়ে বলে, না না, সেরকম কিছু না, আসলে গতবার আমি ওকে বিদায় না বলেই চলে এসেছিলাম, আর কাউকে এভাবে বিদায় না জানিয়ে চলে আসা খুব খারাপ আচরণ, তাই আমার খুব খারাপ লাগছিল। অ্যাথেনাসিয়ার এই সোজা সাপটা কথায় লুকাস আর কিছু না বললেও তার মুখের ভাব দেখে বোঝাই যায় এই গুড বাই মেশিন মোটেও তার পছন্দ হচ্ছে না। লুকাস তখন ভাব দেখিয়ে বলে, দেখো, এসব ফালতু কাজে আমি আমার ম্যাজিক পাওয়ার নষ্ট করতে পারবো না। অ্যাথেনাসিয়া তখন নিজের চালাক বুদ্ধি কাজে লাগায়। সে বলে, কিন্তু সেদিন তো তুমি আমাকে নিয়ে গিয়েছিলে। লুকাস উত্তর দেয়, সেদিন তোমার ওকে দেখার ইচ্ছে ছিল তাই নিয়ে গেছি। এরপর অ্যাথেনাসিয়া যা করে তা সত্যিই দেখার মতো। অ্যাথেনাসিয়া তার আসল অস্ত্র বের করে। প্রথমে কিউটনেস অ্যাটাক, তারপর শুরু হয় ফুল অন প্রশংসা অভিযান। সে চোখ বড় বড় করে মিষ্টি গলায় বলে, জানো, তোমার মতো শক্তিশালী জাদুকর আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি যে কতটা পাওয়ারফুল সেটা হয়তো তুমি নিজেও জানো না। এমন জাদু তো আর কেউই পারে না। আর এই মাখন মাখা কথায় আমাদের তথাকথিত ভয়ঙ্কর জাদুকর লুকাস একদম গলে জল। সে হাল ছেড়ে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য এতটা তো আমি করতেই পারি। আর এভাবেই আবার প্রমাণ হয়ে যায় ম্যাজিকের চেয়েও ভয়ঙ্কর জিনিস হলো অ্যাথেনাসিয়ার কিউটনেস। পরের মুহূর্তেই লুকাস ম্যাজিক ব্যবহার করে অ্যাথেনাসিয়াকে সোজা ইজেকিয়েলের বাড়িতে টেলিপোর্ট করে দেয়। কিন্তু সমস্যা হলো লুকাস ওকে ঘরের মধ্যে না পাঠিয়ে সোজা ফায়ার প্লেসের ভেতরে পাঠিয়ে দেয়, যেখানে কাঠ পোড়ানো হয়। অ্যাথেনাসিয়া নিজেকে ঝুল আর কালির মধ্যে আবিষ্কার করে প্রচন্ড রেগে গিয়ে মনে মনে বলে, লুকাস দাঁড়া, তোকে আমি পরে দেখে নেব, আমাকে পাঠানোর জন্য এর চেয়ে বাজে জায়গা আর পেলি না। সে কোনো মতে ফায়ার প্লেস থেকে বাইরে বেরিয়ে আসে, আর ঠিক তখনই তার সামনে ইজেকিয়েলকে দাঁড়িয়ে থাকতে
দেখে। ইজেকিয়েল ওকে দেখে চমকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? পরক্ষণেই সে অ্যাথেনেসিয়াকে চিনে ফেলে আর তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। সে বলে, পরি, তুমি আবার ফিরে এসেছো? অ্যাথেনেসিয়া উত্তর দেয়, হ্যাঁ, আমার মনে হলো তোমার সাথে আমার আরেকবার দেখা করা উচিত। ইজেকিয়েল তার দিকে হাত বাড়িয়ে দেয় এবং তার হাত ধরে অ্যাথেনেসিয়া বাইরে বেরিয়ে আসে। ইজেকিয়েল দেখে যে অ্যাথেনেসিয়ার সুন্দর পোশাকটা নোংরা হয়ে গেছে। সে নিচে বসে খুব যত্ন করে অ্যাথেনেসিয়ার জামার কালি পরিষ্কার করে দেয় আর বলতে বলতে থাকে, জানো, গতবার তুমি ওভাবে হঠাৎ চলে যাওয়ার পর আমার খুব চিন্তা হচ্ছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর সত্যি বলতে আমি আজ সকালেও ভাবছিলাম যে কিভাবে তোমার সাথে আবার দেখা করতে পারবো। কথা বলতে বলতে হঠাৎ ইজেকিয়েলের নজর অ্যাথেনেসিয়ার চোখের দিকে যায়। সে অবাক হয়ে দেখে যে অ্যাথেনেসিয়ার চোখের রং নীল নয়, বরং টকটকে লাল। সে জিজ্ঞেস করে, তোমার চোখের রং লাল হয়ে গেল কিভাবে? অ্যাথেনেসিয়া মনে মনে ভাবে, ইস, ও তো খুব তাড়াতাড়ি ব্যাপারটা লক্ষ্য করে ফেলেছে। আর এখানেই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে অ্যাথেনেসিয়াই লুকাসকে জোর করেছিল তার চোখের রং বদলে দেওয়ার জন্য, আর লুকাস মজা করে নিজের চোখের রঙের মতোই অ্যাথেনেসিয়ারও চোখের রং লাল করে দিয়েছিল। এরপর সিন বর্তমানে ফিরে এসে অ্যাথেনেসিয়া ইজেকিয়েলের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে দেয়। সে বলে, আমি তো বুঝতে পারছি না তুমি কিসের কথা বলছো। ইজেকিয়েল ভাবে হয়তো তারই দেখতে ভুল হয়েছে, তাই সে ক্ষমা চেয়ে নেয়। এরপর সে একটু লজ্জা পেয়ে জিজ্ঞেস করে, তা তুমি এখানে হঠাৎ কি মনে করে এলে? অ্যাথেনাসিয়া জানায়, গতবার আমি তোমাকে বিদায় না বলেই চলে গিয়েছিলাম, যেটা আমার একদমই ভালো লাগেনি, তাই এবার ঠিকভাবে গুড বাই বলতে এলাম। এই ছোট্ট কথাটা শুনেই ইজেকিয়েলের মন ভালো হয়ে যায়। কেউ শুধু তাকে বিদায় জানানোর জন্য এত কষ্ট করে আবার ফিরে এসেছে, এই অনুভূতিটাই তার জন্য অনেক বড় ছিল। সে খুব মিষ্টি করে অ্যাথেনাসিয়ার সাথে কথা বলতে শুরু করে। অ্যাথেনাসিয়া ইজেকিয়েলের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, ছেলেটা সত্যিই খুব ভালো, যা বলার সোজাসুজি বলে, কোনো কিছু বলতে দ্বিধা করে না। এরপর তার নজর ঘরের গোছানো জিনিসপত্রের দিকে যায়। সে বলে, তাহলে তুমি প্যাকিং শুরু করে দিয়েছো? ইজেকিয়েল উত্তর দেয়, হ্যাঁ, 2 দিনের মধ্যেই আমার জাহাজ এসে পড়বে, আমি আয়ারল্যান্ডটায় যাচ্ছি। অ্যাথেনাসিয়া মনে মনে ভাবে, আয়ারল্যান্ডটা তো ওবেলিয়া থেকে অনেক দূরে, বলতে গেলে পুরো একটা সমুদ্রের ওপারে। আমার মনে হয় না ওর সাথে আমার আর কোনোদিন দেখা হবে। এখানে অ্যাথেনাসিয়ার ভেতরের আসল সত্তা, যে কিনা এই নভেলের সবকিছু জানে, সে ভাবতে শুরু করে, গল্প অনুযায়ী এই ছেলেটাই তো ভবিষ্যতের ডিউক হবে। ওকে খুব যত্নে বড় করা উচিত ছিল, ওর সুরক্ষা নিশ্চিত করা উচিত ছিল। এরপর ওর বিয়ে জেনেটের সাথে হওয়ার কথা এবং ওরা একটা সুখী জীবন কাটাবে। কিন্তু এখানে এসব কি হচ্ছে? আমি আজকাল স্বপ্নে যা দেখছি, বাস্তবে সবকিছু ওর উল্টো হয়ে যাচ্ছে কেন? এইসব ভাবতে ভাবতে অ্যাথেনাসিয়া পেছনের দিকে সরতে থাকে আর হঠাৎ একটা ব্যাগের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। কিন্তু ঠিক সময়ে ইজেকিয়েল খুব স্টাইলিশ ভাবে ওকে ধরে ফেলে আর সাবধানে দাঁড় করিয়ে দেয়। এরপর সে একটা বই তুলে নিয়ে কথা বলতে বলতে জানায়, জানো, বাবা আমাকে আয়ারল্যান্ডটায় পাঠিয়ে খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। অ্যাথেনাসিয়া জিজ্ঞেস করে, কিন্তু তুমি আয়ারল্যান্ডটায় যেতেই বা কেন চাও, আর ফিরবে কবে? ইজেকিয়েল একটা দৃঢ় সংকল্প নিয়ে উত্তর দেয়, আমি তখনই ফিরব যখন আমি প্রিন্সেসের সামনে দাঁড়ানোর যোগ্য হয়ে উঠব। এই কথা শোনার সাথে সাথে অ্যাথেনাসিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। বেচারা ইজেকিয়েল তো জানেই না যে সে যার সামনে দাঁড়ানোর যোগ্য হতে চায় সেই প্রিন্সেস তো তার সামনেই দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দরজায় কেউ নক করে। ইজেকিয়েল গিয়ে দরজা খোলে আর আমরা দেখতে পাই দরজায় আর কেউ নয়, স্বয়ং জেনেট দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বই। ইজেকিয়েল ওকে দেখে বলে, জেনেট, আমাকে মাফ করো, আমি এখন প্যাকিং করছি। জেনেট কিছু বলে না। ইজেকিয়েল জিজ্ঞেস করে, তোমার কি কিছু দরকার ছিল? জেনেট তার হাতের বইটা এগিয়ে দিয়ে বলে, তুমি কি এটা আমার জন্য পড়ে দিতে পারবে? ইজেকিয়েল অবাক হয়ে বলে, এই বইটা তো তুমি কিছুদিন আগেই শেষ করলে, আবার কেন পড়তে বলছো? জেনেট নানা রকম অজুহাত দিতে শুরু করে। আসলে তার মূল উদ্দেশ্য হলো ইজেকিয়েলের সাথে আরেকটু বেশি সময় কাটানো। পর্দার আড়ালে লুকিয়ে থাকা অ্যাথেনাসিয়া সবটা বুঝতে পারে। সে মনে মনে বলে, মেয়েটা শুধু ইজেকিয়েলের সাথে একটু সময় কাটাতে চায়। আমার মনে হয় ও ইজেকিয়েলকে খুব ভালোবাসে, কিন্তু ইজেকিয়েল ওকে এড়িয়ে যাচ্ছে। জেনেট সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, তোমার ঘরে কি কেউ আছে? তুমি আমার কাছে মিথ্যে বলছো না তো? ইজেকিয়েল তাড়াতাড়ি বলে, না না, একদমই না, আমার ঘরে কেউ নেই। এরপর জেনেট আবদার করে বলে, তুমি কি আমার সাথে রোজ গার্ডেনে হাঁটতে যাবে? আমি তোমার সাথে একটু ঘুরতে চাই। ইজেকিয়েল রাজি হয়ে যায়। সে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে অপেক্ষা করো, আমি জানলাটা বন্ধ করে আসছি। এই বলে সে দরজা বন্ধ করে দেয় আর অ্যাথেনাসিয়া তাকে বলে, তুমি যাও, ও তোমার জন্য অপেক্ষা করছে। এরপর আমরা দেখি ইজেকিয়েল আর জেনেট বাগানে ঘুরতে চলে যায়। অ্যাথেনাসিয়া দূর থেকে ওদের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে। এখানে অ্যাথেনাসিয়া আমাদের জেনেটের পুরো ব্যাক স্টোরিটা মনে করিয়ে দেয়। সে ভাবে, জেনেটকে আমি আমার স্বপ্নে আগেই দেখেছি, ও খুবই সুন্দর, একদম পরীর মতো। ওর মা আমার বাবা অর্থাৎ সম্রাট ক্লডের
প্রাক্তন ফিয়ান্সে ছিলেন। কিন্তু যখন তিনি জানতে পারেন যে ক্লড রাজা হতে পারবেন না, তখন তিনি ক্লডের সাথে এনগেজমেন্ট ভেঙে দেন। কিন্তু ভাগ্যের পরিহাসে পরেই ক্লডকে রাজা বানানো হয়। তখন জেনেটের মায়ের খুব আফসোস হয় এবং তিনি আবার ক্লডের কাছে ফিরে আসার অনেক চেষ্টা করেন, কিন্তু রাজা ক্লড তাকে ফিরিয়ে দেন। এর অনেক দিন পর তিনি একটি মেয়ের জন্ম দেন, যার চোখ ছিল ঠিক আমার মতো টকটকে নীল, আর সেই মেয়েটি হলো জেনেট। আমাদের আরও জানানো হয় যে ডিউক অ্যালফিয়েসি জেনেটকে ছোট থেকে বড় করেছেন, আর নোভেলের গল্প অনুযায়ী ভবিষ্যতেও জেনেট ক্লডের নজরে আসে এবং ক্লড তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতে শুরু করেন। দৃশ্য আবার বর্তমানে ফেরে। অ্যাথেনেসিয়া ভাবে আমার ওকে ঘৃণা করা উচিত, কিন্তু জানি না কেন আমি ওকে ঘৃণা করতে পারছি না। ঠিক তখনই পেছন থেকে লুকাস এসে হাজির হয়। অ্যাথেনেসিয়া তো ওকে দেখে চমকে যায়, কিন্তু লুকাস জেনেটকে দেখে তার চেয়ে বেশি চমকে যায়। সে ভয়ে পিছিয়ে গিয়ে বলে, ওই মেয়েটাকে? অ্যাথেনেসিয়া বলে, ও জেনেট। লুকাস অবাক হয়ে জিজ্ঞেস করে, ও কি একটা কাইমেরা? অ্যাথেনেসিয়া অবাক হয়ে বলে, কাইমেরা? সেটা আবার কি? লুকাস ব্যাখ্যা করে, যেসব বাচ্চাদের ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর মাধ্যমে পরিবর্তন করা হয় তাদের কাইমেরা বলা হয়। এই কথাটা গল্পের জন্য একটা বিশাল বড় রহস্য তৈরি করে। জেনেট যদি সত্যিই কাইমেরা হয়, তাহলে এর পেছনে কার হাত রয়েছে? এরপর লুকাস আর অ্যাথেনেসিয়া লুকিয়ে লুকিয়ে ইজেকিয়েল আর জেনেটকে ফলো করতে শুরু করে। অ্যাথেনেসিয়া একটু চিন্তিত গলায় বলে, লুকাস, এটা কিন্তু খুব খারাপ কাজ। এভাবে কারোর গোপনীয়তা নষ্ট করা ঠিক না। তুমি একদম ভালো মানুষ নাও। কিন্তু লুকাস নির্বিকারভাবে তার জাদু ব্যবহার করে দুজনকেই অদৃশ্য করে ফেলে আর ফিসফিস করে বলে, চুপচাপ চলো তো, এখন ওরা আমাদের দেখতেই পাবে না। ঠিক সেই মুহূর্তে লুকাস তার জাদুই শক্তি ব্যবহার করে কিছু একটা বুঝে ফেলে। তার মুখের ভাব হঠাৎ বদলে যায়। সে ধীরে গম্ভীর গলায় বলে, এই মেয়েটার ম্যাজিক্যাল এনার্জি ঠিক শুদ্ধ রাজপরিবারের মতো নয়, এটা মিশ্রিত, আর ওর শরীর থেকে কালো জাদুর আভা বেরোচ্ছে। এই কথা শোনা মাত্রই অ্যাথেনেসিয়া রেগে যায়। সে রেগে গিয়ে বলে, ওর ব্যাপারে এভাবে খারাপ কথা বলার কোনো দরকার নেই, তুমি সবকিছুকে সন্দেহের চোখে দেখো। লুকাস একটু থেমে অ্যাথেনেসিয়ার দিকে তাকিয়ে বলে, তবে একটা জিনিস খেয়াল করেছো, ওর চোখ দুটো একদম তোমার মতো। তারপর সে সোজাসুজি প্রশ্ন ছুড়ে দেয়, ও কি তোমার বোন? অ্যাথেনেসিয়া একটু থমকে গিয়ে বলে, আমি জানি না, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। কিন্তু লুকাস আত্মবিশ্বাসী ভঙ্গিতে হালকা হেসে বলে, তুমি না জানলেও আমি কিন্তু জানি। এদিকে তারা দেখতে পায় ইজেকিয়েল আর জেনেট এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সুন্দর একটা পিয়ানো রাখা আছে। ইজেকিয়েল ধীরে ধীরে পিয়ানোর সামনে বসে জেনেটকে বলে, আমি তোমার জন্য পিয়ানো বাজাবো। সে বাজানো শুরু করতেই চারদিকে একটা সুন্দর সুর ভেসে আসে। জেনেট মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে সেই সুর শুনতে থাকে, কিন্তু সুর শুনতে শুনতেই হঠাৎ জেনেটের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে অ্যাথেনেসিয়া দূর থেকে ফিসফিস করে বলে, ও কাঁদছে কেন? মনে হয় ও ইজেকিয়েলকে সত্যিই খুব ভালোবাসে। লুকাস চুপচাপ সবটা দেখছিল, আর অ্যাথেনেসিয়ার মুখের ভাব দেখে বোঝাই যাচ্ছিল এই সিনটা তার মনে বেশ নাড়া দিয়েছে। ইজেকিয়েল ধীরে ধীরে পিয়ানো বাজানো থামিয়ে উঠে দাঁড়ায়। সে চিন্তিত গলায় জিজ্ঞেস করে, জেনেট, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? জেনেট চোখের জল মুছতে মুছতে কাপা গলায় বলে, আমি চাই তুমি এখানেই থাকো, আমি চাই না তুমি দূরে চলে যাও। ইজেকিয়েল তাকে শান্ত করতে বলে, চিন্তা করো না, আমি তোমাকে প্রতিদিন চিঠি লিখব। কিন্তু জেনেট মাথা নেড়ে কান্না জড়ানো গলায় বলে, না, আমি চিঠি চাই না, আমি শুধু চাই না তুমি এখান থেকে যাও। এই কথাগুলোতে জেনেটের কণ্ঠে এতটা আবেগ ছিল যে শুনলেই বোঝা যায় ওর ভয়টা আসলে দূরত্বের না, ওর ভয়টা হারিয়ে ফেলার। ইজেকিয়েল অসহায় হয়ে বলে, এটা আমার বাবার সিদ্ধান্ত। তখন জেনেট বলে, দাঁড়াও, আমি ডিউকের সাথে কথা বলবো, তিনি তোমাকে কোথাও যেতে দেবেন না। কিন্তু ইজেকিয়েল তাকে থামিয়ে দিয়ে বলে, না, এটা আমারও সিদ্ধান্ত। এই বলে সে জেনেটকে বুকে জড়িয়ে ধরে। জেনেট কাঁদতে কাঁদতে বলে, তুমি বুঝতে পারছো না, এখানে শুধু তুমি আছো যে আমাকে এতটা ভালোবাসো, আর কেউ নেই। এই দৃশ্য দেখে অ্যাথেনেসিয়ার মনটা দুঃখে ভরে যায়। সে বুঝতে পারে জেনেট আসলে কতটা একা। ইজেকিয়েল চলে গেলে তার আর কোনো সঙ্গী থাকবে না। আর ঠিক তখনই অ্যাথেনেসিয়ার নিজের অতীতের কথা মনে পড়ে যায়, কিভাবে তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, আর সেও ঠিক এভাবেই বাবাকে আটকানোর চেষ্টা করেছিল। অ্যাথেনেসিয়া নিজের অজান্তেই জেনেটের একাকিত্বের সাথে নিজেকে মেলাতে শুরু করে। সে বুঝতে পারে যেভাবে সে নিজে সবসময় একা ছিল, জেনেটও ঠিক সেভাবেই একা বড় হয়েছে। জেনেটের এই একাকিত্ব আর ভালোবাসা পাওয়ার আকুতি দেখে অ্যাথেনেসিয়ার নিজের বাবা ক্লডের কথা মনে পড়ে যায়। তার হঠাৎ করেই বাবাকে দেখার জন্য মন কেমন করে ওঠে। সে লুকাসকে বলে, চলো এবার ফেরা যাক। এরপর দৃশ্য বদলায়। অ্যাথেনেসিয়া আর লুকাস নিজেদের প্রাসাদে ফিরে আসে। অ্যাথেনেসিয়া ফিরেই দৌড়ে তার বাবা ক্লডের কাছে যায় এবং তাকে সামনে থেকে জড়িয়ে ধরে। সে আবদার করে বলে, বাবা, আমি অনেকক্ষণ ধরে তোমাকে দেখতে চাইছিলাম, আমাকে কোলে নাও। ক্লড কিছুটা অবাক হলেও মেয়েকে কোলে তুলে নেন। অ্যাথেনেসিয়া বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। অ্যাথেনেসিয়া তার বাবাকে বলে, বাবা, আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, পড়াশোনার চাপে তোমার সাথে দেখাই করতে পারি না। সে তার বাবাকে কথা দেয় যে সে এখন থেকে আরো মন দিয়ে পড়াশোনা করবে। মেয়ের মুখে এই কথা শুনে ক্লডের খুব ভালো লাগে। সে বলে, আমি তোমার পরিশ্রম অনুভব করতে পারছি, এভাবেই নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে যাও। অ্যাথেনেসিয়া হঠাৎ করেই জিজ্ঞেস করে, বাবা, তুমি কি আমাকে ভালোবাসো? ক্লড উত্তর দেন, হ্যাঁ, অবশ্যই বাসি। অ্যাথেনেসিয়া আবার জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সবসময় এভাবেই ভালোবাসবে? ক্লড মেয়ের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ,
বাসবো, কিন্তু তুমি হঠাৎ এসব জিজ্ঞেস করছো কেন? অ্যাথেনেসিয়া বাবার বুকে মুখ লুকিয়ে বলে, কিছু না, এমনিই জানতে ইচ্ছে করলো। এপিসোডের একদম শেষে আমরা অ্যাথেনেসিয়াকে তার ঘরে বসে ছবি আঁকতে দেখি। সে অনমনে ভেবে চলেছে, জানি না আমার সাথে কি হচ্ছে, আমি যে ভবিষ্যৎটা জানতাম সেটা প্রতিনিয়ত বদলে যাচ্ছে। যেমন উপন্যাসে যে বাবাকে সে চিনত, সেই বাবা কখনো তাকে বিশ্বাস করতেন না, কিন্তু এখনকার বাবা, তিনি তাকে ভালোবাসেন, ভরসা করেন। অ্যাথেনেসিয়া কখনো ভাবেনি ইজেকিয়েল এতটা ভালো মানুষ হবে, আর সে এটাও জানতো না যে জেনেট আসলে শুধু একটা পরিবার চেয়েছিল। এই সবকিছু ভেবে অ্যাথেনেসিয়ার মনে একটা প্রশ্ন ঘুরতে থাকে, উপন্যাসে যা লেখা ছিল তা কি আদেও পুরোটা সত্যি ছিল? আর অন্যদিকে আমরা লুকাসকে দেখতে পাই, সে একটা রহস্যময় হাসি দিয়ে মনে মনে বলে, এটা তো সবেই শুরু, আমি শুধু দেখতে চাই আমার প্রিন্সেস আর কতজনের ভাগ্য বদলাতে চলেছে। আর এই সাসপেন্স ভরা দৃশ্যটার সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। অ্যাথেনেসিয়া যেভাবে নিজের অজান্তেই সবার ভাগ্য বদলে দিচ্ছে তা দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আর জেনেটের কাইমেরা হওয়ার রহস্যটা গল্পে একটা নতুন মোড় নিয়ে এসেছে। তোমাদের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।